সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সকলে ক্লাসে আন্তরিকতার সাথে থাকবে, ক্লাসগুলো মন দিয়ে শুনবে এবং যেইখানে যে টপিকগুলো আমি নোট করতে বলবো অবশ্যই নোট করে নিবে আর কি। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ইনডিফাইনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফাইনাইট, পাস্ট ইনডিফাইনাইট এবং ফিউচার ইনডিফাইনাইট। এবং আমরা আলোচনা করেছি কন্টিনিউয়াস টেন্স, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর আজকের ক্লাসে আমরা আলোচনা শুরু করছি পারফেক্ট টেন্স থেকে। আমরা জানি পারফেক্ট টেন্স তিন ধরনের হয়ে থাকে, তিন প্রকারের, যেমন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তো আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগামী কালকে আলোচনা করা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং তার পরশু দিন আলোচনা করা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এই কন্টিনিউ 3 দিন 3টা পারফেক্ট টেন্স আমরা আলোচনা করব। তবে তোমরা যদি আজকের আলোচনাটা সকলেই মন দিয়ে শোনো এবং খুব ভালোভাবে ক্লাসে শেষ পর্যন্ত থাকো, তাহলে আশা করি পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আজকের আলোচনাটা খুব সহজেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবং আজকের আলোচনাটা যারা ভালোভাবে শুনবে বা শিখে নেওয়ার চেষ্টা করবে, আগামী কাল বা পরশু দিনের যে ক্লাসগুলো হবে অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সের যে ক্লাসগুলো হবে সেগুলোতে আশা করা যায় কোনো সমস্যা থাকবে না, খুব সহজেই সেই ক্লাসগুলো তোমরা বুঝতে পারবে। তো শুরু করছি আমি, তোমরা সবাই একটু মন দিয়ে শুনবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা অর্থটা প্রথমে আমরা জেনে নিই। শব্দটি ছিল, দেখো, প্রথমে প্রেজেন্ট। প্রেজেন্ট শব্দের বাংলা অর্থ বর্তমান, আমরা সকলেই জানি। এর পরবর্তী শব্দটি ছিল পারফেক্ট। পারফেক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে পুরা ঘটিত। পুরা ঘটিত শব্দটি দ্বারা বোঝানো হয় যেটি সম্পূর্ণ ঘটে গেছে, কোন একটা কাজ বা কোন একটা ক্রিয়া পরিপূর্ণ হয়েছে, সম্পন্ন ক্রিয়া হয়েছে, ক্রিয়া সম্পূর্ণ হয়েছে। তবে সেই কাজটি সম্পন্ন হইলেও ফলাফলটা এখনো বিদ্যমান আছে, ফলাফলটা বর্তমান আছে। এখানে বলা হয়ে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ বর্তমান পুরাঘটিত কাল। আমরা জানি টেন্স মানে কাল বা সময় বা টাইম বলতে পারি আমরা। টেন্স মিন্স টাইম, টেন্স মিন্স সময় বলি আমরা বা কাল বলি। তো বর্তমান পুরাঘটিত কাল বা বর্তমান পুরাঘটিত সময়, অর্থাৎ ক্রিয়া বর্তমানে সম্পূর্ণ হয়ে গেছে, ক্রিয়া সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে হয়ে গেছে, কিন্তু ফলাফলটা এখনো বিদ্যমান আছে। অর্থাৎ ক্রিয়া সম্পন্ন হলেও সেই ক্রিয়ার বা সেই কাজের যে ফলাফল, সেই ফলাফলটা এখনো বিদ্যমান আছে, সেই ফলাফলটা এখনো দৃশ্যমান আছে। এখানে সংজ্ঞায় বলা হয়েছে যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে আমরা এখানে শিখছি যে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন বাংলা বাক্যের দিকে যদি আমরা দেখি, দেখো লেখা আছে তুমি কাজটি করিয়াছো। অর্থাৎ তুমি কাজটি শেষ করিয়াছো, তোমার কাজটি করা হয়ে গেছে, তোমার ক্রিয়াটা সম্পন্ন হয়েছে, কিন্তু তোমার কাজের যে ফলাফলটা সেটা এখনো বিদ্যমান। অর্থাৎ তুমি যে কাজটি করেছো সেই কাজটির ফলাফল এখনো দৃশ্যমান, এখনো ফলাফলটা দেখা যাচ্ছে বা ফলাফলটা এখনো উপভোগ করা যাচ্ছে। পরবর্তী বাক্যের দিকে যদি আমরা দেখি, দেখো লেখা আছে তিনি কাজটি করিয়াছেন। তিনি কাজটি করিয়াছেন বলতে বোঝানো হচ্ছে তার কাজটি করা শেষ কিন্তু ফলাফলটা এখনো বিদ্যমান আছে। ঠিক এইভাবেই বাংলা ক্রিয়ার শেষে আমরা এরকম কিছু চিনিবার উপায় পেয়ে যাব, যেমন আছি, আছো, আছে, আছেন। তো বাংলা ক্রিয়ার শেষে যদি এরকম আছি, আছো, আছে, আছেন থাকে, তাহলে বাক্যটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আমরা বাক্যটি পড়লেই বুঝতে পারবো যে বাক্যের ক্রিয়া পরিপূর্ণ হয়েছে, সম্পন্ন হয়েছে, কিন্তু ফলাফলটা এখনো বিদ্যমান। ইংরেজি বাক্যগুলোর দিকে একটু তাকাও, দেখো লেখা আছে ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করিয়াছো। দ্বিতীয় বাক্যটি ছিল শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করিয়াছে। শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করিয়াছে। তাহলে আমরা এখানে দুইটা এক্সাম্পল পেয়েছি, দুইটা এক্সাম্পল আমরা একটু দেখে নিব। দেখো বাংলা অর্থ সহ, তুমি কাজটি করিয়াছো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তিনি কাজটি করিয়াছেন, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে স্ট্রাকচারটি আমরা যদি একটু পরে খুব বিস্তারিত শিখে নেব, আমি একটু প্রাথমিক আলোচনাটা করে নেই। প্রথমে বাক্যের সাবজেক্ট ব্যবহার করতে হয়। আমি দুইটা বাক্যে বাক্যের সাবজেক্ট ব্যবহার করেছি। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হয়। প্রথম বাক্যে হ্যাভ ব্যবহার করা হয়েছে, দ্বিতীয় বাক্যে হ্যাজ। এরপরে যে ভার্বটি থাকবে অর্থাৎ বাক্যের যেটা প্রিন্সিপাল ভার্ব হবে বা মেইন ভার্ব হবে, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। অর্থাৎ ভার্বের 3 নাম্বার যে ফর্মটি, আমরা সকলে অবগত আছি এই বিষয়ে যে ভার্বের 3টি ফর্ম সাধারণত হয়ে থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা আবার V3 অর্থাৎ 3 নাম্বার ফর্ম বলে থাকি। তো ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, আমরা ডান লিখেছি। দ্বিতীয় বাক্য সেম ভার্ব ব্যবহার করা হয়েছে।
এখানে যতগুলো এক্সাম্পল তোমরা দেখতে পাবে আজকের আলোচনা দেখবে প্রত্যেকটা স্ট্রাকচারে একই ধরনের এক্সাম্পল ব্যবহার করা হয়েছে, খুব সহজে যেন আমরা মনে রাখতে পারি এবং বুঝতে পারি। এরপরে অবজেক্ট বা এক্সটেনশনের প্রয়োজন হয়। প্রথম বাক্যে অবজেক্ট নেওয়া হয়েছে দ্য ওয়ার্ড, দ্বিতীয় বাক্যে অবজেক্ট নেওয়া হয়েছে দ্য ওয়ার্ড। ঠিক আছে, তাহলে বাক্যটি কেমন দাঁড়ালো? তুমি কাজটি করিয়াছো, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ড। তিনি কাজটি করিয়াছেন, শি হ্যাজ ডান দ্য ওয়ার্ড। তাহলে এখানে প্রত্যেকটা বাক্যের আমরা চারটি অংশ পাচ্ছি। প্রথমে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে চারটি অংশ আছে ইংরেজি বাক্যের ক্ষেত্রে। আর বাংলা বাক্যের গঠন তো আমরা সকলেই জানি। বাংলা বাক্যে সাধারণত কর্তা, কর্ম এবং ক্রিয়া থাকে। ক্রিয়া সবসময় বাংলা বাক্যের শেষে বসে, যেমনটি আমরা এই দুটি বাক্যে দেখতে পাচ্ছি। করিয়াছ এখানে ক্রিয়া, দ্বিতীয় বাক্যে তিনি কাজটি করিয়াছেন, এখানে করিয়াছেন ক্রিয়া। প্রথম বাক্যে করিয়াছ আর দ্বিতীয় বাক্যে হচ্ছে করিয়াছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ক্রিয়ার শেষেই আসো এবং আসেন আছে, অর্থাৎ আসি, আসো, আসেন থাকলে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আশা করি বুঝতে পেরেছো। আমরা সংজ্ঞা জেনে নিলাম, সংজ্ঞার পরে উদাহরণ দেখে নিলাম বাংলা এবং ইংরেজি। এ পর্যায়ে আমরা চলে যাব চেনার উপায়, কিভাবে আমরা বাংলা বাক্যগুলো চিনতে পারবো। প্রথমে বাংলা বাক্য চেনার উপায় শিখে নিব আমরা, তারপরে শিখে নিব ইংরেজি বাক্য চেনার উপায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্যগুলো আমরা কিভাবে চেনে নেব, অনেকগুলো সেন্টেন্সের মধ্য থেকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা বাক্যকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই শব্দগুলো মনে রাখতে হবে। বাংলা ক্রিয়ার শেষে আসি থাকবে, আসে, আসো, আসেন। যদি বাক্যগুলো অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, হ্যাঁ বোধক হলে বাংলা ক্রিয়ার শেষে আসি, আসে, আসো, আসেন থাকবে। আর যদি বাক্যটি না বোধক হয় অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে বাংলা ক্রিয়ার শেষে নি বা নাই থাকতে পারে। আমি আবারও বলছি, যদি বাক্যটি হ্যাঁ বোধক হয় তাহলে আসি, আসো, আসে বা আসেন থাকতে পারে, থাকবে। আর বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে নি অথবা নাই থাকবে। তাহলে বাংলা ক্রিয়ার শেষে আমরা একবারে বলতে পারি এক কথায় যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আসি, আসে, আসো, আসেন, নি, নাই ইত্যাদি উচ্চারিত হবে। যদি এই বর্ণ সমষ্টি থাকে, আসি, আসো, আসে, আসে, নি, নাই থাকে, এবং ক্রিয়াটি দ্বারা যদি এরকমটি বোঝানো হয় যে ক্রিয়া সম্পন্ন হয়ে গেছে কিন্তু ফলাফলটা এখনো বিদ্যমান আছে, তবে আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। আমরা একটু বাংলা বাক্যগুলো দেখে নেই। দেখো, আমি কাজটি করিয়াছি, শেষে আসি আছে। আমরা আসিটার সাথে দেখো প্রথম চিনিবার উপায় যে শব্দটি ছিল আসি, মিল পেয়েছি। দ্বিতীয় বাক্যটি ছিল সে কাজটি করিয়াছে, এখানেও দেখো আছে আছে, আছে আমরা তৃতীয় শব্দের সাথে মিল পেয়ে যাচ্ছি। তাহলে দুইটা বাংলা বাক্য আমরা পেয়েছি, যে দুইটা বাংলা বাক্যের শেষে আসি এবং আছে আছে, সুতরাং এই দুইটি বাক্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বাংলা বাক্য মোটামুটি আমরা চিনতে পারছি, দেখো খুব সহজেই। বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আসেন থাকলে বাক্যটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে। আর যদি আমি একটু আগে যেমনটি বলেছিলাম, যদি বাক্যটা নেগেটিভ হয় সেক্ষেত্রে ক্রিয়ার শেষে নি বা নাই থাকবে। যেমন আমি কাজটি করিয়াছি হাবোধক বাক্য, এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ বা নাবোধক করতে চাই তাহলে বাক্যটি হবে আমি কাজটি করি নাই, নাই যুক্ত হবে। সে কাজটি করিয়াছে হাবোধক, যদি বাক্যটিকে আমরা নাবোধক করতে চাই তাহলে বাক্যটি হবে সে কাজটি করে নাই। তাহলে আমি করিয়াছি, আমি করি নাই, সে করিয়াছে, সে করে নাই। তাহলে নাই যদি যুক্ত করে দিই আমরা ক্রিয়ার শেষে, তাহলে বাক্যগুলো খুব সহজেই নেগেটিভ হয়ে যাবে, না বোধক হয়ে যাবে। তাহলে আমরা যদি কোনো ক্রিয়ার শেষে নি বা নাই এরকম দেখতে পাই, সেই বাক্যগুলোকে অবশ্যই আমরা প্রেজেন্ট পারফেক্টনেস এর অন্তর্ভুক্ত করব। আশা করি বুঝতে পেরেছো। বাংলা বাক্য চেনার উপায় যেমনটি আমরা শিখলাম, ঠিক তেমনি আমাদের ইংরেজি বাক্য চেনার উপায়গুলো শিখতে হবে। কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি বাক্যগুলো চেনবো তার একটা সংক্ষিপ্ত ধারণা আমরা নিতে পারি এখানে এই দুইটা সেন্টেন্সের মধ্যে থেকে। দেখো, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করিয়াছি। দ্বিতীয় বাক্যটি ছিল শি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করিয়াছে। এই দুইটা বাক্য একই স্ট্রাকচারে তৈরি হয়েছে, কারণ একটু আগে যেমনটা আমি তোমাদের বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যগুলোর চারটি অংশ, চারটা ভাগে বিভক্ত। চারটা অংশকে একত্রিত করে একটা বাক্য তৈরি করা হয়ে থাকে। প্রথম অংশটির নাম সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হয়, যেমনটা আমরা দুইটা বাক্য দেখতে পাচ্ছি। প্রথম বাক্যে আই সাবজেক্ট এবং দ্বিতীয় বাক্যে হি। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হয়। এখানে একটু পরে আমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহার জেনে নিব, কোথায় হ্যাভ বসবে এবং কোথায় হ্যাজ বসবে। তো এখানে প্রথমে আমরা আই সাবজেক্ট পেয়েছিলাম, আইটা ফার্স্ট পার্সন। দেখো, ফার্স্ট পার্সন আমরা এখানে হ্যাভ ব্যবহার করেছি। দ্বিতীয় বাক্যে আমরা পেয়েছি হি, থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্ট, এখানে আমরা হির সাথে হ্যাজ ব্যবহার করেছি। তাহলে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ বসে। আমি আবারও বলছি, এখানে আহ, আমরা চারটি অংশ পেয়েছি, একটা বাক্যের চারটি অংশ। প্রথম অংশটার নাম সাবজেক্ট, দ্বিতীয় অংশটা হচ্ছে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তৃতীয় যে অংশটি সেটি হচ্ছে ভি3, অর্থাৎ মূল ভার্বের 3 নম্বর ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রথম বাক্যে ছিল ডু ভার্ব, ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান।
দ্বিতীয় বাক্যে আমরা ডান ভার্বটি ব্যবহার করেছি। এরপরে 4 নম্বর অংশটি হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। এখানে এমন হতে পারে যে শুধু অবজেক্ট ব্যবহার করা হয়েছে, অথবা শুধু এক্সটেনশন ব্যবহার করা হয়েছে, অথবা কোনো বাক্যে অবজেক্ট এবং এক্সটেনশন উভয় অংশই থাকতে পারে। এখানে আমরা অবজেক্ট পেয়েছি দা ওয়ার্ড, দ্বিতীয় বাক্যে আমরা সেম অবজেক্ট নিয়েছি দা ওয়ার্ড। এভাবে 4টি অংশ দিয়ে একটা বাক্য তৈরি করেছি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আই হ্যাভ ডান দা ওয়ার্ক, সেকেন্ড বাক্যটি হচ্ছে হি হ্যাজ ডান দা ওয়ার্ক। তাহলে ইংরেজি বাক্য চেনার ক্ষেত্রে মনে রাখতে হবে যে অবশ্যই যে বাক্যে যে প্রিন্সিপাল ভার্ব থাকবে, মূল ভার্ব থাকবে, সেই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকবে, এবং তার আগে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ থাকবে। আমি আবারও বলছি, ইংরেজি বাক্য চেনার ক্ষেত্রে মনে রাখবে যে যদি কোনো ইংরেজি বাক্যের মূল ভার্ব প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে এবং তার পূর্বে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ থাকে, তবেই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে? শুধু মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল হলেই যে বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে এমনটি কিন্তু নয়। অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ থাকবে। হ্যাভ অথবা হ্যাজ যদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কারণ আমরা যখন পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাব সেখানে তোমরা দেখতে পাবে পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স এই উভয় পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়। শুধু পার্থক্য থাকে সাহায্যকারী ভার্বে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন আমি সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ নিয়েছি, যদি বাক্যটিকে আমি পাস্ট পারফেক্ট টেন্স করে দেই তাহলে হ্যাভ হ্যাজ এর পরিবর্তে এখানে সাহায্যকারী ভার্ব হ্যাড ব্যবহার করতে হবে। আবার এই বাক্যটিকে যদি আমি ফিউচার পারফেক্ট টেন্সে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ এর পরিবর্তে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে সংক্ষিপ্তভাবে যদি বলি এক কথায়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স এই 3টি পারফেক্ট টেন্সের ইংরেজি বাক্যের গঠনের পার্থক্যই হচ্ছে সাহায্যকারী ভার্ব। হ্যাভ হ্যাজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সাহায্যকারী ভার্ব হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে বাক্যটি ফিউচার পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে? তো মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে চিনিবার উপায়টা আমরা নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছি যে বাংলা ক্রিয়ার শেষে আসি, আসো, আছে, আসের, নিনা ইত্যাদি উচ্চারিত হবে। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হাবোধকের গঠনে চলে যাব। হাবোধকের গঠনে চলে যাব। এখন তোমাদের একটু নোট করতে হবে, সবাই একটু নোট করে নেওয়ার চেষ্টা করবে। তার আগে আরেকটা অংশ আমরা পেয়েছি এখানে, ইউজ অফ হ্যাভ এন্ড হ্যাজ। যেহেতু একটু আগে যে এক্সাম্পল গুলো আমরা পেয়েছি সেই এক্সাম্পল দেখেছি কোনো বাক্যে আমরা হ্যাভ ব্যবহার করেছি, আবার কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাজ ব্যবহার করেছি। তো সাহায্যকারী ভার্ব হিসেবে হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা আমাদের জানা দরকার। কারণ হ্যাভ এবং হ্যাজ যেমনটি অ্যাফার্মেটিভ বাক্যে বসবে, ঠিক তেমনি নেগেটিভ বাক্যে বসবে, ইন্টারোগেটিভ বাক্যে বসবে এবং ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যে বসবে। তাহলে প্রত্যেকটা টেন্সের যে 4টি গঠন থাকে, 4টি স্ট্রাকচার, অর্থাৎ একটা বাক্যকে আমরা যেমন 4 ভাবে লিখতে পারি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ, এই 4টি গঠনেই হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। সুতরাং এটার ব্যবহারটা জেনে নেওয়া খুবই জরুরি। সকলে একটু মন দিয়ে শুনবে এবং খাতায় অবশ্যই এই পেজটা নোট করে নিবে, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। শিরোনাম দাও ইউজ অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ, অর্থাৎ বাক্যে আমরা কোথায় হ্যাভ ব্যবহার করব এবং কোথায় হ্যাজ ব্যবহার করব। তবে যদিও এখানে 2টা শব্দের ব্যবহার দেখানো হয়েছে, আমরা যদি একটার ব্যবহার দেখি, একটার ব্যবহার জেনে নেই বা শিখে নেই, তাহলে আরেকটির ব্যবহার অটোমেটিক হয়ে যাবে, 2টা আলাদা করে পড়তে হবে না। সেক্ষেত্রে সব থেকে সহজ হচ্ছে হ্যাজের ব্যবহারটা জেনে নেওয়া, যে হ্যাজ শব্দটি কোথায় আমরা ব্যবহার করব। তোমরা সকলেই জানো যে হ্যাভ শব্দের বাংলা অর্থ আছে, হ্যাজের বাংলা অর্থ আছে। হ্যাভ আছে, আছে বলতে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল, বর্তমানে আছে। হ্যাজ মানে আছে, এখানে আছে বলতে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কালকে বোঝানো হচ্ছে, বর্তমানে আছে। তাহলে বর্তমানে কারো কোনো কিছু আছে, কারো অধিকারে কোনো কিছু আছে, বা কারো মালিকানায় কোনো কিছু আছে বোঝাইতে আমরা হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করি। এটা মূলত হ্যাভ ভার্ব। এটির প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপাল ফর্মও হ্যাড। তাহলে হ্যাভ এবং হ্যাজ এখানে প্রেজেন্ট ফর্মে আছে। এই দুটা মূলত হ্যাভ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তবে ব্যবহারগত পার্থক্য আছে। আমরা প্রথমে হ্যাজের ব্যবহারটা শিখে নিব। হ্যাজ কোথায় বসে? হ্যাজের ব্যবহারে বলা হচ্ছে যে কোনো বাক্যের সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই বাক্যের সাবজেক্টের পরে হ্যাজ ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, কোনো বাক্যের সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে সেই বাক্যের সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছো। একটু মন দিয়ে শুনতে হবে। এখানে 2টা শর্ত দেখানো হয়েছে। প্রথম শর্তটা হচ্ছে সাবজেক্টকে থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে। দ্বিতীয় শর্ত, প্রথম শর্ত থার্ড পারসন হবে, দ্বিতীয় শর্ত হচ্ছে সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সম্পর্কে আমরা সকলে অবগত আছি। পার্সনকে আমরা 3 ভাগে বিভক্ত করি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন। ফার্স্ট পারসন হচ্ছে আমি, আমরা। সেকেন্ড পারসন হচ্ছে তুমি, তোমরা।
এই আমি, আমরা এবং তুমি, তোমরা ছাড়া সারা পৃথিবীতে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দকে আমরা থার্ড পার্সন বলতে পারি। প্রত্যেকটা শব্দ এখানে থার্ড পার্সন, ঠিক আছে? তো থার্ড পার্সন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার। আমরা জানি নাম্বার কে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন, আর প্লুরাল নাম্বারের বাংলা অর্থ বহু বচন। তো সাবজেক্টে যদি আমি, আমরা, তুমি, তোমরা ব্যতীত অন্য কোনো শব্দ হয় এবং সেই শব্দটি দ্বারা যদি এক বচন, একটি ব্যক্তি, একটা বস্তু বা একটা প্রাণী বা স্থানকে বোঝানো হয়, তাহলে সেটি হবে সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার হলে তারপরে আমরা অবশ্যই হ্যাজ ব্যবহার করব। তাহলে হ্যাজ অক্সিলারি ভার্বটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়ে থাকে। তো যেহেতু থার্ড পার্সনের সাথে হ্যাজ বসে, পার্সনের আরো দুটি প্রকার আছে, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, তাহলে নিশ্চয়ই ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সনে হ্যাভ বসবে। এটি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। আর কারণ আমি একটু আগে বলেছি যে তোমরা যদি হ্যাজের ব্যবহারটা খুব ভালোভাবে মনে রাখতে পারো, তাহলে হ্যাভের ব্যবহারটি আলাদা করে আর শেখার কোনো প্রয়োজন হবে না। তো হ্যাজ যেহেতু আমরা থার্ড পার্সনের সাথে ব্যবহার করছি, সেক্ষেত্রে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুইটি পার্সনের সাথে অবশ্যই হ্যাভ বসবে। অর্থাৎ বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন হয়, তাহলে এখানে আমরা সেই সাবজেক্টের সাথে হ্যাভ ব্যবহার করব। আচ্ছা, এরপরে দেখো, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার একটি বিষয় এখানে এসেছে। যদি সাবজেক্টটি সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে যদি হ্যাজ ব্যবহার করতে হয়, তাহলে নিশ্চয় সাবজেক্টটা সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি প্লুরাল নাম্বার হয়, আমাকে অবশ্যই হ্যাভ ব্যবহার করতে হবে। তার মানে এখানে আরেকটা নিয়ম আমরা পেয়ে যাচ্ছি, সিঙ্গুলার সাবজেক্ট হ্যাজ ভার্ব গ্রহণ করে এবং প্লুরাল সাবজেক্ট হ্যাভ ভার্ব গ্রহণ করে। আমি আবারও বলছি, কথাটি মন দিয়ে শুনবে। সিঙ্গুলার সাবজেক্ট হ্যাজ ভার্ব গ্রহণ করে এবং প্লুরাল সাবজেক্ট হ্যাভ ভার্ব গ্রহণ করে। তাহলে কোনো বাক্যের সাবজেক্টকে যদি আমরা সিঙ্গুলার অবস্থায় দেখতে পাই, আমরা মনে রাখবো যে সিঙ্গুলার সাবজেক্টটি অবশ্যই হ্যাজ ভার্ব গ্রহণ করবে। এবং যদি কোনো বাক্যে আমরা দেখতে পাই যে বাক্যের সাবজেক্টটি প্লুরাল নাম্বার, বহু বচন, তাহলে অবশ্যই সেই প্লুরাল সাবজেক্টটি হ্যাভ ভার্ব গ্রহণ করবে। তাহলে আমরা নাম্বার দেখে যেমন শিখতে পারছি, জানতে পারছি বা বুঝতে পারছি যে নাম্বার অনুযায়ী বাক্যের সাবজেক্টের নাম্বার অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসে। নাম্বার অনুযায়ী মনে রাখবে, সিঙ্গুলার সাবজেক্ট হলে হ্যাজ ব্যবহার করতে হয়, প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ ব্যবহার করতে হয়। ঠিক আছে? ঠিক তেমনি আমরা পার্সন দেখেও, পার্সনের দিকে তাকিয়েও আমরা হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটা নির্ণয় করতে পারবো। যদি বাক্যের সাবজেক্ট থার্ড পার্সন হয়, তাহলে হ্যাজ বসবে, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হলে হ্যাভ বসবে। ঠিক আছে? এভাবে তোমরা মনে রাখতে পারো। তবে অবশ্যই মনে রাখতে হবে সেক্ষেত্রে দুইটি শর্ত এখানে দেওয়া আছে। দুইটি শর্ত পরিপূর্ণ যদি হয় তবেই হ্যাভ এবং হ্যাজের ব্যবহারটি সুনিশ্চিত হবে। তা না হলে কিন্তু ভুল হবে। তোমরা মনে রাখবে, শুধু থার্ড পার্সন হইলেই হ্যাজ হবে এমনটি নয়। থার্ড পার্সন হওয়ার পর যদি সিঙ্গুলার নাম্বার না হয়, সাবজেক্টে যদি সিঙ্গুলার না হয়ে প্লুরাল নাম্বার হয়ে যায়, তাহলে কিন্তু হ্যাজ বসবে না, হ্যাভ বসবে। ঠিক তেমনি শুধু সিঙ্গুলার নাম্বার হলে যে আমরা সিঙ্গুলার সাবজেক্টের সাথে হ্যাজ ব্যবহার করবো এমন না। অবশ্যই সেই সাবজেক্টটিকে আবার থার্ড পার্সন হতে হবে। কারণ সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট তো ফার্স্ট পার্সনও হতে পারে, সেকেন্ড পার্সনও হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আবার আমরা হ্যাজ ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার করতে হবে। সেই জন্য মনে রাখতে হবে দুইটা শর্ত। প্রথম শর্তটি হচ্ছে সাবজেক্ট অবশ্যই থার্ড পার্সন হবে এবং সিঙ্গুলার নাম্বারই হবে। দুইটা শর্তের মধ্যে যদি একটা শর্ত পূর্ণ হয়, অপরটি যদি পরিপূর্ণ না হয়, তাহলে কোনোভাবে সেখানে হ্যাজ ব্যবহার করা যাবে না, সেখানে হ্যাভ বসবে। আশা করি হ্যাজের ব্যবহারটি বুঝতে পেরেছো। হ্যাজের ব্যবহারটা যারা খুব সহজেই বুঝতে পারবে, তাদের হ্যাভে আর কোনো প্রবলেম থাকবে না। একটা এক্সাম্পল আছে, আমরা একটা এক্সাম্পলটা ভালোভাবে দেখে নেই, তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এখানে এক্সাম্পলে দেখো, একটা বাক্যের মাধ্যমে বিভিন্ন সাবজেক্ট দেখানো হচ্ছে, সাবজেক্টের পার্সন দেখানো হচ্ছে এবং নাম্বার দেখানো হচ্ছে। যেমন প্রথম সাবজেক্টে ছিল সি। সি সাবজেক্ট আমরা সকলে জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্বিতীয় যে সাবজেক্টটি এখানে দেখানো হচ্ছে সেটি হলো হি। হি সাবজেক্টটিও আমরা জানি সকলেই থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। এবং তারপরে আরেকটা সাবজেক্ট ব্যবহার করা হয়েছে রহিম। এখানে রহিম সাবজেক্টটিও থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। তাহলে হি, সি এবং রহিম এই তিনটি সাবজেক্ট যথাক্রমে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এর পরবর্তী যে অক্সিলারি ভার্বটি আমরা হ্যাজ ব্যবহার করেছি। মানে এখানে দুইটা শর্তই পূরণ হয়েছে। হি, সি এবং রহিম এই তিনটি সাবজেক্ট এখানে থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, যার ফলে এরপরে আমরা সাহায্যকারী ভার্ব হ্যাজ ব্যবহার করেছি। এবং প্রেজেন্ট পারফেক্টনেস এর নিয়ম অনুযায়ী যে প্রিন্সিপাল ভার্বটি ছিল গো, এই গো ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম গান হয়েছে এবং তারপরে আমরা অতিরিক্ত অংশ ব্যবহার করেছি। আশা করি হ্যাজের ব্যবহারটি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা একটু হ্যাবের ব্যবহারটা শিখে নিব। ইউজ অফ হ্যাভ। হ্যাভ কোথায় বসে দেখো। আমি যেমনটা বলেছিলাম, যদি তোমরা হ্যাজের ব্যবহারটা খুব ভালোভাবে বুঝতে পারো, তাহলে হ্যাভের ব্যবহারটি আর নতুন করে শেখার দরকার হবে না। তারপর আমরা জেনে নেই যে আমরা কোথায় আসলে হ্যাভ ব্যবহার করব, কোন ধরনের বাক্যে হ্যাভ ব্যবহার করতে হবে, কোন ধরনের সাবজেক্ট এখানে হ্যাভ ভার্ব গ্রহণ করবে, এটি একটু আমরা জেনে নিই। দেখো,
এখানে বলা হচ্ছে বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়। ফার্স্ট পার্সন হচ্ছে আমি এবং আমরা, আমি আবার বলছি, ফার্স্ট পার্সন হচ্ছে আমি এবং আমরা। তো বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, অথবা সেকেন্ড পার্সন হয়, অথবা থার্ড পার্সন হয়, এখানে তিনটি পার্সনের কথা বলা হয়েছে। আমি আবারও বলছি, বাক্যের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন, অথবা সেকেন্ড পার্সন, অথবা থার্ড পার্সন, তিন ধরনের পার্সনের কথা বলা হয়েছে: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, অথবা থার্ড পার্সন। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে হ্যাভ ব্যবহার করতে হয়, সেকেন্ড পার্সন সাবজেক্টের সাথে হ্যাভ ব্যবহার করতে হয়, এবং থার্ড পার্সন প্লুরাল ভার্ব হলে, থার্ড পার্সন প্লুরাল সাবজেক্ট হলে হ্যাভ ব্যবহার করতে হবে। তার মানে ফার্স্ট পার্সনের সাথে হ্যাভ বসে, সেকেন্ড পার্সনের সাথে হ্যাভ বসে, এবং থার্ড পার্সন প্লুরাল সাবজেক্টের সাথে হ্যাভ বসবে। যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় পূর্বের নিয়মের মতো, তাহলে হ্যাজ ব্যবহার করতে হবে। আর যদি আমরা সাবজেক্টটিকে থার্ড পার্সন অবস্থায় পেয়ে যাই, কিন্তু সেটি সিঙ্গুলার না হয়ে যদি প্লুরাল অবস্থায় থাকে, তাহলে হ্যাভ ব্যবহার করতে হবে। নিচে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এই এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায়। দেখো এখানে যে সাবজেক্টগুলো আমরা ব্যবহার করেছি পেয়েছি, প্রথমে আই সাবজেক্ট পেয়েছি, আই ফার্স্ট পারসন। এরপর দ্বিতীয় সাবজেক্ট পেয়েছি আমরা এই বাক্যে ইউ, ইউটা সেকেন্ড পারসন। এবং তিন নাম্বার যে সাবজেক্টটি আমরা পেয়েছি এখানে দে, দে থার্ড পারসন, কিন্তু প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার নয়। যেমন তিন নাম্বার শর্তটা দেখো, থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো সাবজেক্ট যদি এরকম থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে আমরা অবশ্যই এরপরে হ্যাভ ব্যবহার করব। তাহলে নিয়মটা আরো একবার বলি: ফার্স্ট পার্সনের সাথে হ্যাভ ব্যবহার করতে হয়, সেকেন্ড পার্সনের সাথে হ্যাভ ব্যবহার করতে হয়, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার সাবজেক্টের সাথে হ্যাভ ব্যবহার করতে হয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তখন নিশ্চয়ই তোমাদের নোট করা হয়েছে এটি। আমি অনেক সময় নিয়ে কথা বলছিলাম এটি, কারণ হ্যাভ এবং হ্যাজ শুধু যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কারণে আমরা পড়বো তা নয়, হ্যাভ এবং হ্যাজের ব্যাপারে আমাদের জানতে হবে। আমরা জানি যে হ্যাভ এবং হ্যাজ বি ভার্বের একটা অংশ। বি ভার্ব হচ্ছে অক্সিলারি ভার্বের একটা অংশ। অক্সিলারি ভার্বের একটা প্রকার হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, এই বি ভার্ব যেমন আছে, ঠিক তেমনি এখানে আছে ডু ভার্ব, আছে হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব মূলত অক্সিলারি ভার্বের পার্ট। এগুলোকে আমরা প্রাইমারি অক্সিলারি বলে থাকি। তো এই প্রাইমারি অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ এবং হ্যাজের ব্যবহার আমাদের অবশ্যই খুব ভালোভাবে শেখা উচিত। সেজন্য এত লম্বা সময় আলোচনা করা হলো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি চলে যাচ্ছি এবার স্ট্রাকচারে। এরপর যে স্ট্রাকচার গুলো তোমাদের দেখাবো, প্রথমেই আমরা অ্যাফার্মেটিভের স্ট্রাকচার পাবো। তোমরা আমার কথাগুলো শুনবে এবং সেই সাথে খাতায় নোট করে নেবে। অ্যাফার্মেটিভ এর বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ বোধক। আমরা জানি প্রত্যেকটি সেন্টেন্সকে টেন্স অনুযায়ী চারটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে, অর্থাৎ চারটি স্ট্রাকচার হয়: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথম যে স্ট্রাকচার ইন্টারোগেটিভ, সরি অ্যাফার্মেটিভ, আমরা অ্যাফার্মেটিভটা প্রথমে জেনে নিব। তো অ্যাফার্মেটিভ বাক্যের যে স্ট্রাকচার এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমেই বাক্যের সাবজেক্ট ব্যবহার করতে হবে। আমি একটু আগে যেমনটি তোমাদের বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন বা স্ট্রাকচার, এখানে চারটি অংশ। এই গঠনটাকে আমরা ভেঙে চার ভাগে ভাগ করতে পারি। এখানে তোমরা দেখতে পাবে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। আমরা অনেক সময় শুধু হ্যাভ হ্যাজ সংক্ষিপ্ত ভাবে বলি আমরা। আবার অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ আমরা বলতে পারি। এরপরে বাক্যের যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকবে, সেই ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে, এবং বাক্যের শেষে অবজেক্ট বা এক্সটেনশন বসবে। তাহলে স্ট্রাকচারটা আরো একবার দেখে নাও: প্রথমে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে থাকবে অবজেক্ট অথবা এক্সটেনশন। আমি যদি এই কথাটাকে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি, যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল, তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল এই কথাটি না বলে আমরা বলতে পারি যে মূল ভার্বের বা ভার্বের তিন নাম্বার ফর্ম, অর্থাৎ ভি থ্রি। ভি থ্রি হচ্ছে তিন নাম্বার ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভি থ্রি ভার্বের তিন নাম্বার ফর্ম, এটা তোমরা সকলেই মনে রাখবে। আমরা জানি প্রত্যেকটা ভার্বের তিনটি ফর্ম হয়: ভি1, ভি2, ভি3। পারফেক্ট টেন্স গুলোতে ভি3 ব্যবহার করতে হবে, আমি একটু আগে তোমাদের বলেছি। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব, তারপরে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করব। ঠিক আছে, তো দেখো যে স্ট্রাকচারটি বলছিলাম হামোদকের, এই স্ট্রাকচার ব্যবহার করে নিচে আমরা কতগুলো বাক্য লিখেছি। এখানে চারটি এক্সাম্পল দেওয়া আছে। প্রথম বাক্যটি ছিল আই হ্যাভ ইটেন রাইস। দ্বিতীয় বাক্যটি ছিল উই হ্যাভ ইটেন রাইস। তিন নম্বর বাক্যটি ছিল শি হ্যাজ ইটেন রাইস। এবং চার নম্বর বাক্যটি ছিল দে হ্যাভ ইটেন রাইস। এবার এই প্রত্যেকটা বাক্য আমি উপরের গঠন অনুযায়ী মিলিয়ে নিব, তোমরা দেখবে। প্রথমেই সাবজেক্ট ব্যবহার করতে বলেছিল, দেখো প্রত্যেকটা বাক্যের শুরুতে আমি সাবজেক্ট নিয়েছি। প্রথম বাক্যে সাবজেক্ট আই, দ্বিতীয় বাক্যে উই, তিন নম্বর বাক্যে শি, এবং চার নম্বর বাক্যে আছে দে। সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। কোনো কোনো সাবজেক্ট, কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্ট গুলো এখানে হ্যাজ ভার্ব গ্রহণ করবে, এবং কিছু সাবজেক্ট হ্যাভ ভার্ব গ্রহণ করবে। তো কোন সাবজেক্ট কোন ধরনের ভার্ব গ্রহণ করে সেটি আমরা একটু আগে শিখেছি। আমরা দেখে নিব উদাহরণে। প্রথম বাক্যের সাবজেক্ট ছিল আই, ফার্স্ট পার্সন, এখানে হ্যাভ ভার্ব গ্রহণ করেছে। দ্বিতীয় বাক্যের সাবজেক্ট ছিল ওই, এটিও ফার্স্ট পার্সন, হ্যাভ ভার্ব গ্রহণ করেছে। তিন নম্বর বাক্যের সাবজেক্ট ছিল শি, এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ ভার্ব গ্রহণ করেছে।
এবং 4 নম্বর বাক্যটি বাক্যের সাবজেক্ট ছিল দে, এটি থার্ড পারসন প্লুরাল, সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে দে হ্যাভ ভার্ব গ্রহণ করেছে। তাহলে প্রত্যেকটা বাক্যে আমরা হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার দেখলাম। হ্যাভ এবং হ্যাজ বাক্যের সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী ব্যবহার করেছি। এরপর যে তৃতীয় অংশটি ছিল স্ট্রাকচারের, যে সেটি হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। দেখো প্রত্যেকটা বাক্যে এখানে একই ধরনের ভার্ব ব্যবহার করা হয়েছে। ভার্বটি ছিল ইট, ইট শব্দের বাংলা অর্থ খাওয়া, তো ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। প্রথম বাক্যে আমরা ইটেন ব্যবহার করেছি, দ্বিতীয় বাক্যে ইটেন, 3 নম্বর বাক্যে ইটেন এবং 4 নম্বর বাক্যেও আমরা ইটেন ব্যবহার করেছি। তাহলে প্রত্যেকটা বাক্যে আমরা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ইট নিয়েছিলাম এবং ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন ব্যবহার করেছি। এরপর একদম শেষ অংশ যেটি, সেটা ছিল অবজেক্ট অথবা এক্সটেনশন। এই 4টি বাক্যে আমরা অবজেক্ট পেয়েছি। প্রথম বাক্যের অবজেক্ট ছিল রাইস, দ্বিতীয় বাক্যে আমরা একই ধরনের অবজেক্ট ব্যবহার করেছি, 3 নম্বর এবং 4 নম্বর বাক্যেও যথাক্রমে একই ধরনের অবজেক্ট ব্যবহার করা হয়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা অ্যাফার্মেটিভের যে স্ট্রাকচারটি পেলাম একটু আগে পড়েছি, সেই স্ট্রাকচার অনুযায়ী এখানে 4টি বাক্য তৈরি করেছি। ঠিক আছে, এবার একটু বাংলা বাক্যগুলো দেখে নেই ইংরেজি বাক্যর সাথে। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি। দেখো বাক্যের ক্রিয়ার শেষে খাই ক্রিয়ার শেষে আসি লেখা আছে। দ্বিতীয় বাক্য দেখো উই হ্যাভ ইটেন রাইস, এর বাংলা অর্থ হচ্ছে আমরা ভাত খাইয়াছি। তাহলে খাই ক্রিয়ার শেষে আসি যুক্ত হয়েছে। 3 নম্বর বাক্যটি ছিল শি হ্যাজ ইটেন রাইস, বাংলা অর্থ হচ্ছে সে ভাত খাইয়াছে। তাহলে এখানেও খাই ক্রিয়ার শেষে আছে যুক্ত হয়েছে। এবং 4 নম্বর বাক্যটি ছিল দে হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খাইয়াছে। এখানে খাই ক্রিয়ার শেষে আছে যুক্ত হয়েছে। আমরা 4টি বাংলা বাক্যের শেষে দেখো আসি, আসি, আছে, আছে পেয়েছি। তাহলে কোনো ক্রিয়ার শেষে যদি এরকম আসি, আছে, আসেন, নি, না ইত্যাদি যুক্ত থাকে, অবশ্যই বাক্যটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভের গঠন। আমি এই পর্যায়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভের গঠনে যাব, না বোধক বাক্যের গঠন। দেখো নাবোধক বাক্যের যে স্ট্রাকচারটি আমরা এখানে পেয়ে যাচ্ছি, সেই স্ট্রাকচারে বলা হয়েছে প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব হ্যাভ এবং হ্যাজ বসে, আমরা সকলে অবগত আছি। তো এই হ্যাভ এবং হ্যাজের সাথে অতিরিক্ত নোট যোগ করে দিতে হবে, যেহেতু এটি নাবোধক বাক্যের গঠন। তো হ্যাভের সাথে নোট যুক্ত করলে হবে হ্যাভ নোট, এবং হ্যাজের সাথে নোট যুক্ত করে আমরা হ্যাজ নোট লিখেছি। এরপরে পূর্বের নিয়ম আগের মতোই, প্রিন্সিপাল যে ভার্ব থাকবে বা মূল ভার্ব থাকবে, সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং বাক্যের শেষে অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করতে হবে। তোমাদের আগের যে লেকচার গুলো তোমরা যারা শুনেছো বা দেখেছো, তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটা টেন্সের যে 4টি গঠন আমরা লিখি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ, এই গঠনগুলোর ক্ষেত্রে অ্যাফার্মেটিভের সাথে নেগেটিভের গঠনের পুরোপুরি মিল থাকে, সম্পূর্ণটাই মিল থাকে। যেমনটা আমরা এখানে দেখছি, দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভের গঠনের সাথে নেগেটিভের গঠনের প্রায় আহ সম্পূর্ণটাই মিল আছে, শুধু একটা অংশ ছাড়া। সেই অংশটি হচ্ছে নট। অ্যাফার্মেটিভে সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্ব যে হ্যাভ অথবা হ্যাজ থাকে, তার সাথে নোট যুক্ত হয় না, শুধু হ্যাভ অথবা হ্যাজ থাকে। আর আমরা নেগেটিভের গঠনে এসে এই হ্যাভ এবং হ্যাজের সাথে এখানে আমরা অতিরিক্ত নোট যুক্ত করে দিয়েছি, শুধু এই অংশটুকুই বেশি। যে অংশটুকু আমি এখানে ইয়েলো কালারের মধ্যে দেখো, এখানে আমি যে কালার করে দিয়েছি দেখো এখানে, এটা তোমরা পিঙ্ক কালার দেখতে পাচ্ছ। এই পিঙ্ক কালার যে নোট আছে, এই নোটটাকে যদি আমি এই স্ট্রাকচার থেকে বাদ দিয়ে দিই, তাহলে এই স্ট্রাকচারটি অ্যাফার্মেটিভের স্ট্রাকচার হবে, হ্যাঁ বোধকের গঠন হবে। তোমরা যদি দুইটাকে কম্পেয়ার করো, আমি তো দেখানোর চেষ্টা করছি, দেখো এটা হলো অ্যাফার্মেটিভের গঠন। যে অ্যাফার্মেটিভের গঠনে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ ছিল, এই গঠনটি নেগেটিভ এসে কি হয়েছে দেখো, এই সাহায্যকারী ভার্ব হ্যাভের সাথে নট যুক্ত হয়েছে এবং সাহায্যকারী ভার্ব হ্যাজের সাথে নট যুক্ত হয়েছে। আর কোনো পার্থক্য নেই। তোমরা প্রত্যেকটা টেন্সের এই স্ট্রাকচারগুলো যখন পড়বে, অবশ্যই অ্যাফার্মেটিভের সাথে নেগেটিভকে যুক্ত করে পড়বে। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুটাকে একত্রিত করে পড়বে, এবং ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভ এই দুটাকে আবার একসাথে একত্র করে একসাথে মিলিয়ে পড়বে। তাহলে এই গঠনগুলোর মধ্যে কোথায় কোথায় মিল আছে আর কোথায় কোথায় পার্থক্য আছে খুব সহজেই বুঝতে পারবে। তো দেখো যে গঠনটি আমরা পেয়েছি নেগেটিভের, এই গঠন অনুযায়ী দেখি নিচের বাক্যগুলো তৈরি করা হয়েছে কিনা। নিয়ম অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে। আমি প্রথম বাক্যের সাবজেক্ট নিয়েছি আই, দ্বিতীয় বাক্যে ওই, 3 নম্বর বাক্যে হচ্ছে সি এবং 4 নম্বর বাক্যে ছিল দে। তো 4টি বাক্যের 4টি সাবজেক্ট আমি নিয়েছি। এরপর নিয়ম অনুযায়ী সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে, এবং শুধু তাই নয়, হ্যাভ এবং হ্যাজের সাথে নোট যুক্ত করতে হবে, অর্থাৎ হ্যাভ নোট অথবা হ্যাজ নোট ব্যবহার করতে হবে। সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা বাক্যে আলাদা আলাদা ভাবে হ্যাভ নোট এবং হ্যাজ নোট ব্যবহার করব আমরা। প্রথম বাক্যে আমরা হ্যাভ নোট ব্যবহার করেছি, দ্বিতীয় বাক্যে আমরা হ্যাভ নোট ব্যবহার করেছি, 3 নম্বর বাক্যে হ্যাজ নোট এবং 4 নম্বর বাক্যে হ্যাভ নোট ব্যবহার করা হয়েছে। এরপর পরবর্তী নিয়মগুলো আগের মতোই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। প্রথম বাক্যে ছিল ইট, প্রেজেন্ট ফর্ম ভার্বের এর পাস্ট পার্টিসিপল আমরা লিখেছি ইটেন, দ্বিতীয় বাক্যে ইটেন, 3 নম্বর বাক্যে ইটেন এবং 4 নম্বর বাক্যে ইটেন।
এবং সর্বশেষ ওই যে অংশটি ছিল গঠনে অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করতে হবে। অ্যাফার্মেটিভের মতোই সেম অবজেক্ট আমি এখানে ব্যবহার করেছি। প্রথম বাক্যে রাইস, দ্বিতীয় বাক্যে রাইস, তৃতীয় বাক্যে রাইস এবং চতুর্থ বাক্যে রাইস। কারণ নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে নেগেটিভের যে গঠনটি ছিল সেই গঠন অনুযায়ী আমরা প্রত্যেকটা বাক্য তৈরি করেছি। এবার এই বাক্যগুলোকে যদি আমি অ্যাফার্মেটিভের সাথে কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে একটা পরিবর্তন লক্ষ্য করব আমরা। সেটি হচ্ছে প্রত্যেকটা বাক্যেই নটের উপস্থিতি বা নটের ব্যবহার। অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ এর পরে যখনই আমরা নোট ব্যবহার করছি তখনই বাক্যগুলো অটোমেটিক নেগেটিভ হয়ে যাচ্ছে। আমি যদি নোটগুলোকে বাদ দিয়ে দেই তাহলে বাক্যগুলো অটোমেটিক অ্যাফার্মেটিভ হয়ে যাবে। বাক্যটা হবে এরকম, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি। আর নোট দেওয়ার কারণে বাক্যটি কেমন হলো, আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাই নাই। দ্বিতীয় বাক্য দেখো, উই হ্যাভ ইটেন রাইস, আমরা ভাত খাইয়াছি। যখনই নোট যুক্ত করে দিব তখনই হবে উই হ্যাভ নট ইটেন রাইস, আমরা ভাত খাই নাই। তিন নম্বর বাক্যের দিকে দেখো, লেখা আছে শি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খাইয়াছে। আমরা যখনই হ্যাজ এর পরে নোট যুক্ত করে দিব তখনই বাক্যটি হয়ে যাবে কেমন, শি হ্যাজ নট ইটেন রাইস, সে ভাত খায় নাই। এবং শেষ বাক্যে দেখো, দে হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খাইয়াছে। এই বাক্যটিকে যদি আমি নেগেটিভ করে দেই তাহলে হয়ে যাবে দে হ্যাভ নট ইটেন রাইস, তারা ভাত খায় নাই। আশা করি বুঝতে পেরেছো। এবং নিশ্চয়ই তোমাদের এতক্ষণে এই সময়ের মধ্যে নেগেটিভের সম্পূর্ণ গঠনটি লেখা হয়েছে। এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে, এতগুলো এক্সাম্পল খাতায় তোলার দরকার নেই, একটা বা দুইটা এক্সাম্পল তোমরা খাতায় লিখে রাখবে আর একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে বাবা? তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টনেস এর অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের স্ট্রাকচার ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা তৃতীয় নম্বরের স্ট্রাকচারে চলে যাব, যে স্ট্রাকচারটি হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচার বা প্রশ্নবোধক বাক্যের গঠন। তো দেখা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ বাক্য তৈরি করার নিয়ম কি। বাক্যের শুরুতে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে। আমরা অ্যাফার্মেটিভের স্ট্রাকচারের সাথে যদি ইন্টারোগেটিভের স্ট্রাকচারকে তুলনা করি তাহলে তোমরা দেখতে পাবে অ্যাফার্মেটিভের গঠনে প্রথমে সাবজেক্ট ছিল, তারপরে ছিল সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ। এই গঠনটাই ইন্টারোগেটিভ এসে কি হয়েছে দেখো, প্রথমেই সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হয়েছে, তারপরে সাবজেক্ট ব্যবহার করতে হয়েছে। অর্থাৎ সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্টের পূর্বে বসেছে। এই একটাই পার্থক্য, আর কোনো পার্থক্য এখানে নেই। অ্যাফার্মেটিভ থেকে যেমন নেগেটিভের ক্ষেত্রে আমরা একটা পার্থক্য পেয়েছিলাম গঠনগতভাবে, ঠিক তেমনি অ্যাফার্মেটিভের গঠন থেকে ইন্টারোগেটিভের গঠনেও আমরা একটা পার্থক্য দেখতে পাচ্ছি পূর্বের মতোই। এই টেন্সের যে স্ট্রাকচার গুলো বাবা, আমি বারবার কিন্তু কথাটা বলছি ক্লাসে যে আমরা কম্পেয়ার করব, তুলনা করে পড়বো। একটার সাথে আরেকটা যখনই তুলনা করব, তুলনা করলে মিল কোথায় কোথায় আছে আমরা মিলগুলো খুঁজে পাবো খুব সহজেই। এবং কোথায় কোথায় গঠনগত পার্থক্য আছে এই পার্থক্যগুলো সহজে খুঁজে বের করতে পারবো। আর যখনই মিল এবং পার্থক্যগুলো আমাদের খুব জানা হবে, শেখা হবে, তখনই আমরা যে কোনো বাক্যকে যে কোনো সময় যে কোনো টেন্সে পরিবর্তন করতে পারবো। এবং আমাদের সামনে যে কোনো বাক্য দেওয়া হলে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবো এবং চেঞ্জ করতে পারবো, রাইট ফর্ম অফ ভার্বস করতে পারবো। ট্রান্সলেটিং তো বাংলা ইংলিশের ক্ষেত্রে হেল্পফুল হবে। এক কথায় আমাদের টেন্স খুব ভালোভাবে শেখা হবে, ঠিক আছে? তো অ্যাফার্মেটিভের সাথে ইন্টারোগেটিভের স্ট্রাকচারের পার্থক্য হচ্ছে এই জায়গায়। অ্যাফার্মেটিভে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ থাকে, আর ইন্টারোগেটিভে এসে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্টের পূর্বে বসে, আর বাক্যের শেষে কোশ্চেন মার্ক দিতে হয়। এখানে এইটাই পার্থক্য, আর অন্য কোনো পার্থক্য নাই। প্রথমে হ্যাভ অথবা হ্যাজ দিয়ে দিচ্ছি আমরা, যার ফলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হচ্ছে। তো দেখা যাক এই গঠন অনুযায়ী আমরা নিচের চারটি বাক্য একটু মিলিয়ে নিব। পূর্বের মতো প্রত্যেকটা বাক্যে একই ধরনের সাবজেক্ট, একই ধরনের ভার্ব এবং একই ধরনের অবজেক্ট ব্যবহার করা হয়েছে, যেন আমরা খুব সহজেই একটা বাক্যকে হ্যাঁ বোধক, না বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক না বোধক অবস্থায় দেখতে পাই। একই ধরনের ভার্ব ব্যবহার করা হয়েছে যেন আমাদের বুঝতে সুবিধা হয়। একই ধরনের সাবজেক্ট ব্যবহার করা হয়েছে যাতে খুব সহজে আমরা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব গুলো ব্যবহার করতে পারি। তো দেখো প্রথমে হ্যাভ অথবা হ্যাজ নিতে বলেছে। আমরা জানি হ্যাভ এবং হ্যাজ সাবজেক্ট অনুযায়ী আলাদাভাবে বসে। প্রথম বাক্যে আমরা হ্যাভ ব্যবহার করেছি, দ্বিতীয় বাক্যে হ্যাভ ব্যবহার করেছি, তৃতীয় বাক্যে হ্যাজ এবং 4 নম্বর বাক্যে হ্যাভ ব্যবহার করেছি। এরপর সাবজেক্ট ব্যবহার করতে বলেছে স্ট্রাকচারে। আমরা সাবজেক্ট নিয়েছি প্রথম বাক্যে আই, দ্বিতীয় বাক্যে ওই, তৃতীয় বাক্যে সি এবং চতুর্থ বাক্যে দে। এর পরবর্তী অংশ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, অর্থাৎ ভি3। প্রথম বাক্যের ভার্ব ছিল ইট, ইটের পাস্ট পার্টিসিপল ইটেন, দ্বিতীয় বাক্যে ইটেন, তৃতীয় বাক্যে ইটেন এবং চতুর্থ বাক্যে ইটেন ব্যবহার করেছি। এবং সর্বশেষ যে অংশটি ছিল অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকটা বাক্যে অবজেক্ট নিয়েছি। প্রথম বাক্যে অবজেক্ট ছিল রাইস, দ্বিতীয় বাক্যে আছে রাইস, তৃতীয় বাক্যে রাইস এবং চতুর্থ বাক্যে রাইস। এবং যেহেতু ইন্টারোগেটিভ বাক্যের স্ট্রাকচার করছি আমরা, অবশ্যই বাক্যের শেষে কোশ্চিন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকটা বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি, কারণ আমরা যদি বাক্যটাকে সঠিকভাবে লিখার পরেও যদি এই বিরাম চিহ্নের সঠিক ব্যবহারটা না করি, যদি আমরা কোশ্চিন মার্কটা না দিয়ে দেই, তাহলে কোনোভাবেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি হবে না, ঠিক আছে? সুতরাং এই চিহ্নটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবে। তো ইংরেজি বাক্যের গঠন হয়ে গেল স্ট্রাকচার অনুযায়ী। এবার আমরা একটু বাংলা বাক্য দেখে নিব অর্থ সহ। প্রথম বাক্যটি ছিল হ্যাভ আই ইটেন রাইস,
আমি কি ভাত খাইয়াছি, শেষে আসি আছে, সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য এবং শেষে কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন করা হচ্ছে যে আমি কি ভাত খাইয়াছি। দ্বিতীয় বাক্য দেখো, হ্যাভ উই ইটেন রাইস, আমরা কি ভাত খাইয়াছি। এখানে দেখো আমরা কি ভাত খাইয়াছি, এখানে খাই, খাইটা হচ্ছে ক্রিয়া, খাই শেষে আসি যুক্ত করা হয়েছে, যুক্ত করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করা হয়েছে, বাক্যের শেষে কোশ্চেন মার্ক আছে, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রশ্নবোধক বাক্য। 3 নম্বর বাক্যের দিকে আমরা দেখি, হ্যাজ শি ইটেন রাইস, সে কি ভাত খাইয়াছে। এবার ক্রিয়া একটু পরিবর্তন হয়েছে, দেখো ক্রিয়ার শেষে এই খাই, ক্রিয়ার শেষে এবার আমরা যুক্ত করেছি আছে, সে কি ভাত খাইয়াছে। তাহলে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। শেষ বাক্যটি ছিল হ্যাভ ইউ ইটেন রাইস, তারা কি ভাত খাইয়াছে। হ্যাভ দে ইটেন রাইস, তারা কি ভাত খাইয়াছে। এখানে তারা অথবা তাহারা কি ভাত খাইয়াছে, খাই ক্রিয়ার শেষে এখানে দেখো আছে যুক্ত হয়েছে। তাহলে 4টি বাক্যে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া ছিল খাই, খাইয়ের শেষে আসি, আসি আছে, আছে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করেছে। আশা করি বুঝতে পেরেছো এবং নিশ্চয়ই তোমাদের নোট করা হয়েছে ইতিমধ্যে, খাতায় লিখে নেওয়া হয়েছে। ইন্টারোগেটিভের গঠনটা আমি আরো একবার বলি। প্রথমে অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করব এবং সবশেষে আমরা কোশ্চেন মার্ক দিয়ে দিব, তাহলে বাক্যটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ বাক্য। যেমন তোমরা এই এক্সাম্পল গুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটি এক্সাম্পল এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। ঠিক আছে, আশা করি ইন্টারোগেটিভ বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা চলে যাবো ইন্টারোগেটিভ নেগেটিভে। তবে ইন্টারোগেটিভ নেগেটিভের গঠনে যাওয়ার আগে আমি আবারও বলে নেই যে ইন্টারোগেটিভের স্ট্রাকচার থেকেই ইন্টারোগেটিভ নেগেটিভের স্ট্রাকচার বা গঠন তৈরি হবে। যেমনটি আমি একটু আগেও তোমাদের বলেছি যে প্রশ্নবোধকের গঠন আর প্রশ্নবোধক না বোধকের গঠন সেম, শুধু একটা জায়গায় পার্থক্য। যেমনটা আমরা পেয়েছিলাম অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের গঠনে, অ্যাফার্মেটিভ হচ্ছে হা বোধক আর নেগেটিভ হচ্ছে না বোধক। তো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের যেমন গঠনগত একটা পার্থক্য ছিল, ঠিক তেমনি এখানে ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভের একটা গঠনগত পার্থক্য আছে। তো পার্থক্যটা আমরা দেখে নেই। ইন্টারোগেটিভে যেমন আমরা শুরুতেই হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করেছি সাহায্যকারী ভার হিসাবে, এই গঠনটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভের গঠনে পরিণত করতে পারি শুধুমাত্র এই হ্যাভের সাথে যদি আমরা নট যুক্ত করে দিই, অর্থাৎ হ্যাভ নট হবে, এবং হ্যাজের সাথে যদি আমরা নট যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে হ্যাজ নট। আমরা যখন কন্ট্রাকশন করব, সংক্ষিপ্তকরণ যখন করব, আমরা হ্যাভের সাথে নটকে কন্ট্রাকশন করলে হয় হ্যাভেন্ট, হ্যাভেন্ট। হ্যাজের সাথে যদি নটকে আমরা কন্ট্রাকশন করে দিই তাহলে হবে হ্যাজেন্ট। এই হ্যাভেন্ট এবং হ্যাজেন্ট যদি বাক্যের শুরুতে যুক্ত করে দেওয়া হয় তাহলে বাক্যটি অটোমেটিক ইন্টারোগেটিভ এবং নেগেটিভের গঠনে পরিণত হয়ে যাবে। তাহলে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভের গঠনকে খুব সহজে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করে দিচ্ছি শুধুমাত্র অক্সিলারি ভার্ব হ্যাভের সাথে নটকে কন্ট্রাকশন করে দিচ্ছি হ্যাভেন্ট, এবং অক্সিলারি ভার্ব হ্যাজ এর সাথে নটকে কন্ট্রাকশন করে দিচ্ছি আমরা হ্যাজেন্ট। এই পরিবর্তনটাই তোমরা দেখতে পাবে, আর অন্য কোনো পরিবর্তন নেই। তাহলে আমি যদি সংক্ষেপে বলি, একদম সার সংক্ষেপে এক সেন্টেন্সে, তাহলে এরকম দাঁড়াচ্ছে বিষয়টি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুইটার পার্থক্য হচ্ছে নট। আমি আবারও বলছি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুইটা গঠনের পার্থক্য হচ্ছে নট। ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ এই দুইটা গঠনের পার্থক্য নট। অর্থাৎ 4টি গঠনের মৌলিক পার্থক্যটাই হচ্ছে নট, আর অন্য কোথাও কোনো পার্থক্য নেই। যেমন হাবোধক থেকে না বোধক করতে গেলে শুধু নোট যুক্ত করতে হয়, আর প্রশ্নবোধক থেকে প্রশ্নবোধক না বোধক করতে গেলে শুধু নোট যোগ করতে হয়। তার মানে এই 4টি গঠনটি দাঁড়িয়ে আছে নোটের উপর। যখনই নোট যুক্ত করছি তখনই গঠন পরিবর্তন হয়ে যাচ্ছে। হ্যাবোধকের গঠনটাকে খুব সহজে নাবোধকে পরিবর্তন করছি নোট যুক্ত করে, এরপরে প্রশ্নবোধকের গঠনটাকে খুব সহজেই প্রশ্নবোধকে নাবোধকে পরিবর্তন করছি শুধুমাত্র নোট ব্যবহার করে। তার মানে প্রত্যেকটা টেন্সের যে 4টি গঠন, এই 4টি গঠনটা নোট নির্ভর, নোটের উপরে ভিত্তি করে এই গঠনগুলো বারবার পরিবর্তিত হচ্ছে। এইটাই হচ্ছে মূল কথা, আজকের আলোচনার মূল বিষয়বস্তু। ঠিক আছে, যে কিভাবে আমরা টেন্সের স্ট্রাকচার গুলোকে পরিবর্তন করছি, পরিবর্তিত হচ্ছে। প্রতিটা লেকচার তোমরা দেখবা, প্রতিটা ভিডিও লেসন তোমরা দেখবা, আমাদের যে চ্যানেলে দেওয়া আছে। এই কথাগুলো আমি বারবার বলেছি যে পার্থক্যগুলো কোথায়, এই পার্থক্যটাই দেখো। ইন্টারোগেটিভ নেগেটিভের গঠন তোমাদের সামনে এখন এই গঠনে তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাভ অক্সিলারি ভার্বের সাথে নটকে কন্ট্রাকশন করে হ্যাভেন করে দেওয়া হয়েছে, এবং হ্যাজ অক্সিলারি ভার্বের সাথে নটকে কন্ট্রাকশন করে হ্যাজেন করে দেওয়া হয়েছে। আমি যদি এই দুটো গঠন থেকে এই নোটটাকে বাদ দিয়ে দেই, নোটটাকে যদি এখানে মাইনাস করি, দেখো এখান থেকে যদি ইরেজ করে দেই তাহলে এটি খুব সহজেই ইন্টারোগেটিভ এর গঠনে পরিবর্তন হবে, শুধুমাত্র ইন্টারোগেটিভ হবে, নেগেটিভ আর হবে না। আর যখন নোটকে আমরা কন্ট্রাকশন করে দিব এই রেড অংশটা, তখনই হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, আর বাক্যের বাকি অংশে কোনো পরিবর্তন নাই। তাহলে নিশ্চয়ই আমাকে আর নতুন করে এটা বোঝাতে হবে না, আমি তারপরে আরো একবার বলে দিচ্ছি। বাক্যের প্রথমে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট লিখতে হবে,
তোমরা খুব দ্রুত খাতায় নোট করে নিবে। বাক্যের শুরুতে আমরা প্রথমে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট ব্যবহার করব। এরপরে নিয়ম অনুযায়ী সাবজেক্ট ব্যবহার করতে হবে। সাবজেক্টের পরে এখানে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, এবং তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করতে হবে, এবং সবশেষে কোশ্চেন মার্ক দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো চারটি গঠন আমরা একটু মিলিয়ে নিব। দেখো, স্ট্রাকচারের সাথে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট নিতে হবে। আমরা এখানে প্রত্যেকটা গঠন লিখেছি, যদিও এখানে একটু আলাদা করে দিয়েছি, কারণ তোমরা সকলেই জানো যে নোটের আলাদা ব্যবহার আছে। অর্থাৎ নোট নাউনের আগে এবং প্রোনাউনের পরে বসে, কিন্তু এখানে যে চারটি গঠন তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা না বাক্যের গঠনে প্রোনাউন ব্যবহার করা হয়েছে। তো প্রোনাউন ব্যবহার করার কারণে এখানে নোটগুলোকে সাবজেক্টের পরে ব্যবহার করেছি আমরা। যেমন আই, এখানে প্রোনাউন, এরপরে নট। উই সাবজেক্টটা প্রোনাউন, দ্বিতীয় বাক্যে তারপরে নট। তিন নাম্বার বাক্যে সি সাবজেক্টটা প্রোনাউন, তারপরে নট। চার নাম্বার বাক্যে দে সাবজেক্টটি প্রোনাউন, তারপরে আমি নট ব্যবহার করেছি। তাহলে বাক্যের সাবজেক্ট প্রোনাউন হলে নট পরে বসে, আর বাক্যের সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নট আগে বসে। তবে স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা কন্ট্রাকশন করি, তাহলে নটকে অবশ্যই আমরা নাউন অথবা প্রোনাউন উভয় প্রকার সাবজেক্টের পূর্বে ব্যবহার করতে পারি। তো আমি সেভাবে একটু সাজানোর চেষ্টা করছি। দেখো, প্রথম বাক্যে নট আমি সাবজেক্টের পর থেকে এখান থেকে এটাকে মুছে দিয়ে আমি হ্যাভের সাথে নটকে যদি কন্ট্রাকশন করে দেই, তাহলে এটি হ্যাভেন্ট হয়ে যাবে। দেখো, হ্যাভেন্ট, হ্যাভেন্ট আই ইটেন রাইস, আমি কি ভাত খাই নাই। ঠিক দ্বিতীয় বাক্যে আমি সেম কাজটি করবো। দেখো, দ্বিতীয় বাক্যে তোমরা দেখতে পাচ্ছ যে নট উই এর পরে ব্যবহার করা হয়েছে। এই নোটটাকে আমি এখান থেকে ইরেজ করে আমি এখানে হ্যাভের সাথে কন্ট্রাকশন করে দেবো, হ্যাভেন্ট। তো বাক্যটি কেমন দাঁড়ালো? হ্যাভেন্ট উই ইটেন রাইস, আমরা কি ভাত খাই নাই। এরপর তৃতীয় বাক্যে চলে যাবো আমরা ঠিক একইভাবে। দেখো, সি সাবজেক্টের পরে এখানে নট প্রোনাউন ছিল, নোট ছিল, সেটা আমরা জানি প্রোনাউন। প্রোনাউন সাবজেক্ট হলে তারপরে নোট বসে, এই নোটটাকে আমি কন্ট্রাকশন করে দিব, তাহলে নাউন এবং প্রোনাউন উভয়ের আগে বসবে। দেখো, হ্যাজেন্ট করে দিয়েছি, হ্যাজেন্ট শি ইটেন রাইস, সে কি ভাত খায় নাই, খায় নাই। এবং সর্বশেষ যে বাক্যটি ছিল, দেখো এখানে হ্যাভ দে নট ইটেন রাইস, এখানে নোটটাকে আমি এখান থেকে বাদ দিব, যেহেতু এখানে দে প্রোনাউন, প্রোনাউনের পরে নোট বসে, কিন্তু আমি কন্ট্রাকশন করলে অবশ্যই নাউন এবং প্রোনাউন উভয়টির আগে পূর্বে বসবে। এখানে হ্যাভেন্ট করে দিয়েছি। বাক্যটি কেমন দাঁড়ালো? দেখো, হ্যাভেন্ট দে ইটেন রাইস, তারা কি ভাত খায় নাই। তাহলে এখানে আমি একটু আগে যেমনটা আমরা ইন্টারোগেটিভের স্ট্রাকচার পড়ছিলাম, সেই ইন্টারোগেটিভের স্ট্রাকচারকে এবার ইন্টারোগেটিভ নেগেটিভে পরিণত করেছি, এবং প্রত্যেকটি বাক্যে আমরা শুরুতেই হ্যাভ এবং নট অথবা হ্যাজ এবং নটকে কন্ট্রাকশন করে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট করে দিয়েছি। এইবার দেখো, এই স্ট্রাকচারের সাথে সবগুলো মিলে যাবে। প্রথমে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট নিতে হবে। আমি প্রত্যেকটা বাক্যের শুরুতে হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট নিয়েছি। দেখো, চারটি বাক্যে। এরপরে বাক্যের সাবজেক্ট ব্যবহার করতে হবে। প্রথম বাক্যে আই, দ্বিতীয় বাক্যে ওই, তিন নম্বর বাক্যে সি, এবং চার নম্বর বাক্যে দে সাবজেক্ট ব্যবহার করেছি। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, প্রথম বাক্যে ইটেন, পরবর্তী বাক্যে ইটেন, তৃতীয় বাক্যে ইটেন, এবং চতুর্থ বাক্যে ইটেন, এবং সর্বশেষ বাক্যে আমরা অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকটা বাক্যে অবজেক্ট হিসেবে রাইস ব্যবহার করেছি, এবং রাইসের শেষে যেহেতু ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, আমরা কোশ্চিন মার্ক ব্যবহার করেছি। এবং প্রত্যেকটা বাক্য এখানে ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক নাবোধক রয়েছে। আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, ইন্টারোগেটিভের গঠন এবং নেগেটিভের গঠন সেম, শুধু পার্থক্য নট। ঠিক আছে। তো এই পর্যায়ে আমরা চলে যাব এক্সারসাইজ অংশে। আমাদের মোটামুটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সম্পূর্ণ আলোচনা হলো। আশা করি সকলেই বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমি তোমাদের আনমিউট করছি, তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে। আমি তোমাদের প্রশ্নগুলো বা তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে। তো তোমরা একটু প্রথম থেকে প্রশ্ন শুরু করো বাবা। যাদের সমস্যা আছে, যারা বুঝতে পারোনি কোনো স্ট্রাকচার, তারা একটু কথা বলো, প্রশ্ন করো, আমি বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ।